নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। অভিষেক গুপ্তার রিকোয়েস্টে আমি সম্পূর্ণ এই ভিডিওটা বানাচ্ছি। তো অভিষেকের মতো আরও যারা ডিপার্টমেন্টাল এক্সাম সম্বন্ধে জানতে চাও, ডিপার্টমেন্টাল এক্সাম থেকে বেসিক্যালি কি হয়, কিভাবে পরীক্ষা হয়, কেমন কি সিলেবাস থাকে, আমি পুরো কমপ্যাক্ট আলোচনা করব এই ভিডিওতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আসল টপিকে চলে আসি, ডিপার্টমেন্টাল এক্সাম। তো এই যে ডিপার্টমেন্টাল এক্সাম, এই এক্সাম কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারা কারা এই ডিপার্টমেন্টাল এক্সামের আন্ডারে বা আওতায় পড়বে, আমি সেটাই নিয়ে আলোচনা করব। ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে কনস্টেবল ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে, মানে যেটা লিখিত রিটার্ন পরীক্ষা। প্রথমত আমি বলি, ডিপার্টমেন্টে প্রমোশন দুভাবে হয়। এক হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম, আর দুই হচ্ছে পিপিটি। পিপিটি হচ্ছে সিনিয়রিটি বেসিসে প্রমোশন। আজকে আমরা ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে আলোচনা করব। ডিপার্টমেন্টাল এক্সামের ক্ষেত্রে কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে সাব ইন্সপেক্টর, আবার কনস্টেবল থেকে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, এই তিনটে পরীক্ষা হয়, মানে তিনটে প্রমোশনের পরীক্ষা হয়। কি বললাম? কনস্টেবল থেকে এএসআই প্রমোশনের পরীক্ষা হয় ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে, এএসআই থেকে সাব ইন্সপেক্টর প্রমোশনের পরীক্ষা হয় ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে, আবার কনস্টেবল থেকে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, মানে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা হয় ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে। আচ্ছা, এই ডিপার্টমেন্টাল এক্সাম কিভাবে আসছে? যখন ধরে নাও আমাদের রাজ্যে কোন নতুন কনস্টেবল ব্যাচ ঢুকলো 5000, তার নতুন কনস্টেবল ঢুকেছে 5000। এই 5000 ছেলে তারা ট্রেনিং করে এসে ডিপার্টমেন্টে যখন এলো, ডিপার্টমেন্টে যে এক্সিস্টিং ফোর্স ছিল, তখন সেই ফোর্সকে প্রমোশন দেওয়া হবে এএসআই তে। এটা নিয়ম। তার মানে কনস্টেবল রিক্রুট হওয়ার উপরে পরবর্তী প্রমোশনগুলো ডিপেন্ড করে থাকে। কনস্টেবল রিক্রুট হলে কনস্টেবলকে সেই জায়গা দেওয়ার জন্য বর্তমান যে কনস্টেবল যারা রয়েছে তাদেরকে এএসআই প্রমোশন দেওয়া হয়। আবার যারা নতুন এএসআই প্রমোশন পেল, পুরনো এএসআই যারা ছিল তাদেরকে তখন সাব ইন্সপেক্টর প্রমোশন দেওয়া হয়। এইভাবে এবার ধরো আমাদের রাজ্যে কনস্টেবলদেরকে এএসআই প্রমোশন দেওয়া হবে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে। সেই ক্ষেত্রে একজন কনস্টেবল যিনি ডিপার্টমেন্টাল এক্সামে কোয়ালিফাই করবে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা মিনিমাম 5 বছর সার্ভিস হতে হবে। তাহলে 5 বছর সার্ভিস হলে একজন কনস্টেবল সে এএসআই ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারবে বা সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারবে। যেমন অভিষেক আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা, কনস্টেবল থেকে কি সাব ইন্সপেক্টর হওয়া যায় পরীক্ষার মাধ্যমে? হ্যাঁ, কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হওয়া যায় পরীক্ষার মাধ্যমে। তাহলে কনস্টেবল থেকে এএসআইও হওয়া যায়, কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হওয়া যায়। কখন, কিভাবে, এবার বলছি শোনো। তাহলে ধরো ডিপার্টমেন্টে বিজ্ঞপ্তি এলো, ডিপার্টমেন্টের ইন্টারনাল নোটিফিকেশন এলো যে ডিপার্টমেন্টে 5000 এএসআই নেওয়া হবে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে। যারা অন্তত 5 বছর সার্ভিস কমপ্লিট করে ফেলেছো তারা ওই পরীক্ষা দিতে পারবে। তাহলে 5000 যে এএসআই নেওয়া হবে, তার মধ্যে কিন্তু একটা ডিপার্টমেন্টের আগে থেকে রুলস অনুযায়ী একটা সিস্টেম আছে। ধরো আমি কথা বলছি, ডিপার্টমেন্টে 500 জন এএসআই নেওয়া হবে, ঠিক আছে, বা প্রমোশন দেওয়া হবে, 500 জনকে এএসআই প্রমোশন দেওয়া হবে। পিপিটি মানে সিনিয়রিটি বেসিসে হচ্ছে 60%। এটা আমাদের পিআরবির রুলস। এই 500 জনের মধ্যে থেকে 60% আসবে সিনিয়রিটি বেসিসে। সিনিয়রিটি বেসিসে মানে কারো ধরো 18 বছর চাকরি হয়ে গেছে, 20 বছর চাকরি হয়ে গেছে, সে যদি প্রেয়ার করে বা উইলিংনেস প্রেয়ার করে, তাহলে সে এই 300 জনের আওতায় পড়বে। আর 500 থেকে 300 বাদ গেলে, মানে এই যে 40%, এই 40% কে নেওয়া যারা অলরেডি ডিপার্টমেন্টে 5 বছর চাকরি করে ফেলেছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার
এটা আমি এএসআই এর ক্ষেত্রে বললাম। এবার ধরো সাব ইন্সপেক্টর, ধরো আমাদের ডিজি সাহেব, ওয়েস্ট বেঙ্গলের যে মাননীয় ডিজি সাহেব সিদ্ধান্ত নিলেন যে পশ্চিমবঙ্গে 500 জন সাব ইন্সপেক্টর রিক্রুট করা হবে। তখন কি হবে, যেহেতু এই ডিপার্টমেন্টে অলরেডি যারা চাকরি করছে, যে কনস্টেবল এবং এএসআই, তারা ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। আবার বাইরে থেকে যে সমস্ত নর্মাল স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করছে, যারা ডিপার্টমেন্টে চাকরি করছে না, তারাও দিতে পারবে ওই সাব ইন্সপেক্টরের পরীক্ষা। তাহলে ডিজি সাহেব ডিসাইড করলেন যে 500 জন সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গলে দরকার, এবং 250 জনকে নেওয়া হবে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, মানে যারা ডিপার্টমেন্টের বাইরে ছেলেমেয়েরা ডাইরেক্টলি পরীক্ষা দিয়ে যারা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হবে 250 জন, এবং 250 জনকে ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে। তাহলে তখন কিন্তু এই যে 250 জনকে ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে সাব ইন্সপেক্টরে, তখন কিন্তু এই সেম রুলস সেখানে কাজ করবে। 60% পিপিটি, মানে সিনিয়রিটি বেসিসে একজন কনস্টেবল ধরো ডিপার্টমেন্টে 20 বছর চাকরি করছে, বা একজন এএসআই ধরো চাকরির বয়স 15 বছর, তখন সেই কনস্টেবল এবং এএসআই যার 20 বছর 15 বছর চাকরি হয়ে গেছে, তারা সবাই যদি উইলিং করে, তখন কিন্তু তারা এই ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যম তখন তারা এই সিনিয়রিটি বেসিসে সাব ইন্সপেক্টর হতে পারবে। আবার এই 250 জনের মধ্যে যে 40% মানে যেটা এক্সাম, সেটা কিন্তু ডাইরেক্ট ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে তারা ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হলো। আমি তোমাদেরকে আশা করি ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে কিভাবে রিক্রুট হয়, কিভাবে এক্সাম হয় সেটা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, যারা আমার চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার, যারা আমার রেগুলার ভিউয়ার, তারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা পুলিশ নিয়ে ভাবছো, যারা চাকরি করতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমাদের মনের সংশয় কিন্তু ক্লিয়ার হবে না। আর যারা ইররেগুলার, যারা ক্যাজুয়াল, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমাদের আমার ভিডিও দেখার দরকার নেই। তার কারণ আমার এটা কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয়, আমার এটা ইনফরমেটিভ, একটা ইনফরমেশন চ্যানেল। আর তাছাড়া আমি পুলিশে চাকরি করি, আমার সকাল থেকে রাত পর্যন্ত একটা ব্যস্ত স্কেডিউল। সেই ব্যস্ত স্কেডিউল থেকে আমি সময় বের করে প্রচন্ড হার্ডওয়ার্ক এবং পরিশ্রম করে আমি এই ভিডিওগুলো, এই ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের জন্য বানাই। সুতরাং যারা সিরিয়াস তারাই দেখবে এই ভিডিওগুলো, যারা ক্যাজুয়াল তাদের দেখার প্রয়োজন নেই, আমি রিকোয়েস্ট করছি। আর যারা নতুন চ্যানেলে আসছো, তারা যদি সিরিয়াস হও, তারা যদি মনে করো না চ্যানেলটা থেকে আমরা কিছু ইনফরমেশন পাই বা আগামী দিনে পাবো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই যে ডিপার্টমেন্টাল এক্সামের কথা তোমাদেরকে বললাম, এবার আমি এই যে ডিপার্টমেন্টাল এক্সামের সাবজেক্টটা তোমাদেরকে বলে দিই। প্রথমত তোমাদেরকে বুঝতে হবে ডিপার্টমেন্টাল এক্সামে 4টে গ্রুপ থাকে, নট আ সাবজেক্ট। 4টে গ্রুপ, এক একটা গ্রুপ এক একটা সাবজেক্ট, ঠিক আছে? তাহলে ফার্স্ট গ্রুপ কম্পিউটার নলেজ। তাহলে কম্পিউটার নলেজ কত মার্কস ক্যারি করে? 10 মার্কস ক্যারি করে। সেকেন্ড গ্রুপ বা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট এক একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপ রিপোর্ট রাইটিং, কত নাম্বার ক্যারি করে? 10। থার্ড গ্রুপ সোশ্যাল অ্যাওয়ারনেস, কত নাম্বার ক্যারি করে? 20। এন্ড লাস্ট গ্রুপ ল মানে সিআরপিসি, আইপিসি, ফৌজদারি মামলা, মোটর ভেহিকল অ্যাক্ট, সবকিছু, যেটা বর্তমানে এখন বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতা, এইটা ক্যারি করে 60 মার্কস। তাহলে টোটাল 10, 10, 20, 60। কম্পিউটার নলেজ 10, রিপোর্ট রাইটিং 10, সোশ্যাল অ্যাওয়ারনেস 20, আর ল বা বিএনএস 60। এবার আমি এই সাবজেক্ট গুলোকে গ্রুপ কেন বললাম, তার কারণ এই প্রত্যেকটা গ্রুপে তোমাদেরকে মিনিমাম 40% নাম্বার পেতে হবে। মানে 10-এ 40% 4, 10-এ 40% 4, 20-তে 40% মানে 8, 60-এ 40% মানে 24। তাহলে কতই পাস হচ্ছে? 40%। মানে আমি যদি 100তে পরীক্ষা,
100তে পরীক্ষা আমি যদি 40% ধরি তাহলে 40 হচ্ছে। কিন্তু এমনটা নয় যে কম্পিউটার নলেজে তুমি 10-এর মধ্যে 2 পেলে আর রিপোর্ট রাইটিং এ 10-এর মধ্যে 8 পেলে তুমি পাস করে যাবে, তা কিন্তু নয়। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা গ্রুপ, তাই প্রত্যেকটা গ্রুপে তোমাকে 40% পেতে হবে। তার মানে তোমাকে 10-এর মধ্যে এখানে 4 পেতে হবে। তুমি 10-এর মধ্যে যদি 3 পাও আর এখানে রিপোর্ট রাইটিং এ যদি 10-এর মধ্যে তুমি 8 পাও, তাহলেও কিন্তু তুমি ডিপার্টমেন্টাল এক্সামে ফেল করবে। তার কারণ তোমাকে প্রতিটা গ্রুপে 40% পেতে হবে, এটা হচ্ছে ডিপার্টমেন্টের সিস্টেম। তোমাকে এখানে লতে 60-এর মধ্যে 24 পেতে হবে। তুমি লতে 23 পেলে আর সোশ্যাল অ্যাওয়ারনেসে 20-তে যেখানে 8 পেলে পাস, তুমি 10 পেলে। তুমি মনে করছো আমার টোটালে তো 40 আমি পেয়ে গেছি, কিন্তু না, টোটালে 40 পেলে হবে না। টোটালে তোমাকে 40 পেতেই হবে, কিন্তু প্রতিটা গ্রুপে তোমাকে অ্যাটলিস্ট 40% পেতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইনফরমেটিভ। সুতরাং আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে ভালোভাবে দেখার আমি রিকোয়েস্ট করছি, ভালোভাবে দেখবে। চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডিপার্টমেন্টাল এক্সামের এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো কিনা। তো সুতরাং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।